ইউক্রেন যুদ্ধের মধ্যে নতুন বিপদের মুখোমুখি রাশিয়া। মস্কোর দোরগোড়ায় যেন কড়া নাড়ছে মহামন্দা। এই সংকটের কথা আর গোপন রাখেননি খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ। তিনি প্রকাশ্যেই স্বীকার করেছেন, ধীরে ধীরে গভীর অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া। মূলত এই বার্তার মাধ্যমে নিজ দেশের বাসিন্দাদের সতর্ক করেছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে, ক্রেমলিন কি সম্ভাব্য সংকট সামাল দিতে পারবে? রাশিয়া মন্দায় পড়লে ইউরোপ সহ অন্যান্য দেশের ওপর এর কি প্রভাব পড়তে পারে? যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের আলোকে এসব প্রশ্নের উত্তর খুঁজব আমরা। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। যুদ্ধের প্রেক্ষাপটে অর্থনৈতিক সতর্কবার্তা 2025 সালের 19 জুন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম এ ঘোষণা দেন রেশেতনিকভ। সেখানে আর্থিক মন্দার কথা স্বীকার করে তিনি বলেন, যাবতীয় সরকারি প্রচেষ্টা সত্ত্বেও আমাদের দেশের ব্যবসায় গতি আসছে না। সেক্ষেত্রে সব সূচকই নিম্নমুখী। আমাদের হাতে আসা যাবতীয় পরিসংখ্যানই পিছনে তাকানো আয়নার মতো। সব দিক বিচার করে মনে হচ্ছে ধীরে ধীরে মন্দার দিকে এগোচ্ছি আমরা। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে প্রতিবেশী দেশটিতে রুশ সেনা আগ্রাসনের জেরে মস্কোর বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। তীব্রভাবে আশঙ্কা করা হয়েছিল এসব নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অর্থনীতি দ্রুত ভেঙে পড়বে। কিন্তু বাস্তব চিত্র দাঁড়ায় ঠিক তার উল্টো দিকে। নিষেধাজ্ঞার প্রভাব ঠেকাতে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক নীতিতে গতি আনে মস্কো এবং রাশিয়ার প্রতিরক্ষা শিল্প খাত। অপ্রত্যাশিতভাবে হয়ে ওঠে জাতীয় প্রবৃদ্ধির ইঞ্জিন। যুদ্ধের সরঞ্জাম তৈরির জন্য সেনাবাহিনীর কাছ থেকে একের পর এক বরাত পেতে থাকে প্রতিরক্ষা সংস্থাগুলো। ফলে তাদের উৎপাদন ও আয় দুই দিকেই ব্যাপক হারে বৃদ্ধি পায়। সেই অর্থে যুদ্ধকালীন চাহিদাকে কেন্দ্র করে দেশের আর্থিক চাকা ঘুরতে শুরু করে নতুন গতিতে। বাড়তে থাকে জিডিপি, কমে যায় বেকারত্ব, বাড়ে গড় মজুরি। প্রতিরক্ষা শিল্পের বিস্তার রুশ শ্রমিকদের মধ্যে আনে কর্মসংস্থানের নতুন সুযোগ ও আর্থিক নিরাপত্তা। প্রতিরক্ষা খাতে মুনাফা এতটাই বৃদ্ধি পায় যে বিভিন্ন সংস্থার শ্রমিকদের দেওয়া হয় মোটা অঙ্কের বোনাস। অনেক কর্মী অন্তর্ভুক্ত হন মৃত্যুকালীন ক্ষতিপূরণ ও আর্থিক সুবিধার আওতায়। এই আর্থিক উন্নতি দেখে অনেক বিশ্লেষক তখন মন্তব্য করেছিলেন, পুতিনের যুদ্ধই যেন তার কোষাগারের সমৃদ্ধির উৎস হয়ে উঠেছে। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্রে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে। আর মহামন্দার আশঙ্কার কথা বলেছেন মস্কোর অর্থনীতি বিষয়ক মন্ত্রী। সেন্ট পিটার্সবার্গের অনুষ্ঠানে রেশেতনিকভ বলেছেন, আগামী দিনে আর্থিকভাবে রাশিয়ার এগিয়ে যাওয়া পুরোপুরি সরকারি নীতির উপর নির্ভর করবে। রেশেতনিকভের সঙ্গে সম্পূর্ণ একমত নন রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের অর্থনীতিতে কিছুটা শীতলতা এসেছে, এটা সত্য। কিন্তু শীতের পর বসন্ত পেরিয়ে আসে গ্রীষ্ম। অর্থাৎ এই অর্থনৈতিক মন্দা সাময়িক এবং সময়ের সঙ্গে পরিস্থিতি উন্নতি হবে। প্রায় একই ধরনের বার্তা দিলেন রুশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এনভিরা নাবিউলিনার গলায়। সেন্ট পিটার্সবার্গের অনুষ্ঠানে তিনি বলেন, অর্থনীতিতে অতিরিক্ত উত্তাপ নির্গত হচ্ছে। অর্থনীতি এখন অতিরিক্ত চাপের মুখে রয়েছে এবং এটি নিয়ন্ত্রণ করা জরুরি। রাশিয়ায় বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে কমছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশটির অন্যান্য শিল্পক্ষেত্র কার্যত বন্ধের পথে। প্রতিরক্ষা ছাড়া অন্য শিল্প খাতগুলো নিষেধাজ্ঞার জালে আটকা রয়েছে এবং সেগুলো সুষ্ঠুভাবে ব্যবসা চালাতে পারছে না। ফলে দেশে আর্থিক স্থবিরতা দেখা দিয়েছে। তবে কিছু ক্ষেত্রে রাশিয়া এখনও বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সস্তায় খনিজ তেল রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করছে মস্কো। তাছাড়া চীনের সঙ্গে যৌথ মহাকাশ মিশনে কাজ করছে রাশিয়ার মহাকাশ গবেষণা
গবেষণা সংস্থা রসকমস, যা অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার ইতিবাচক দিক। বিশ্লেষকদের মতে রাশিয়া এখনও সামরিক অর্থনীতি থেকে বেরিয়ে আসতে পারছে না, কারণ ইউক্রেন যুদ্ধে দেশটি প্রচুর অর্থ ব্যয় করেছে, যা অর্থনীতিকে চাপের মধ্যে ফেলেছে। এছাড়া মুদ্রাস্ফীতি রাশিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। রুবলের অবমূল্যায়ন ও পণ্যের দাম বৃদ্ধি সাধারণত মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে। 2024 সালের মে মাসে রাশিয়ার মুদ্রাস্ফীতির হার ছিল 9.9%, যা 2024 সালের এপ্রিল মাসের 10.2% থেকে সামান্য কম। রুশ কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রাস্ফীতি 4% নামানোর জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু অর্থনীতিবিদদের মতে আগামী 1 বছরের মধ্যে এই লক্ষ্য অর্জন কঠিন হবে। 2024 সালে রাশিয়ার মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি 1.7% কমেছে। যদিও অর্থনৈতিক পূর্বাভাসে বলা হয়েছে 2025-26 অর্থবছর শেষে রাশিয়ার জিডিপি প্রায় $2,19,600 কোটি হতে পারে। মুদ্রাস্ফীতির মূল কারণ হিসেবে রুশ কেন্দ্রীয় ব্যাংক পুতিন প্রশাসনের শুল্ক নীতিকেও দায়ী করেছে। 2022 সালের ইউক্রেন যুদ্ধের শুরুতে রুবলের দাম ডলারের তুলনায় অনেকটাই কমে গিয়েছিল। সেই সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার 20% উন্নীত করা হয়েছিল, যা পরবর্তীতে ধীরে ধীরে কমিয়ে 17% আনা হয়। তবে 2024 সালের শুরুতে শিল্পপতিদের চাপের মুখে সুদ হার কমানো হয়। বর্তমানে সুদ হার নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন রাশিয়ার অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ। 2023 সালের অক্টোবর মাসে রুশ কেন্দ্রীয় ব্যাংক হঠাৎ সুদের হার 200 বেসিস পয়েন্ট বাড়িয়ে 21% নিয়ে যায়, যা 2013 সালের পর সর্বোচ্চ। এর মূল কারণ ছিল ইউক্রেন যুদ্ধের ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রয়াস। সুদ বৃদ্ধির ফলে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হলেও বাস্তবে তা দেখা যায়নি। তবে এই উচ্চ সুদহার রুশ অর্থনীতিকে সংকুচিত করেছে। সুদহার বৃদ্ধি করতে ক্রেমলিনের সিদ্ধান্ত ছিল রাজনৈতিকভাবে সমর্থিত, কারণ তেল ও প্রতিরক্ষা শিল্পের নেতারা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপকে জরুরি বলে মনে করেছিলেন। আন্তর্জাতিক সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা ডলার ভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরতা কমাতে ব্রিক্স সম্মেলনে ডিজিটাল মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছে রাশিয়া, কিন্তু অন্যান্য ব্রিক্স সদস্য রাষ্ট্র এতে তেমন উৎসাহী নয়। তাই মস্কো ভারত ও চীনের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করেন এই সহযোগিতা থেকে বড় ধরনের লাভের সম্ভাবনা কম, কারণ ভারত ও চীন নিজেদের স্বার্থ রক্ষায় সচেষ্ট।